গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সেন্ট ভিনসেন্টে অনুশীলন করেছে টাইগাররা। নেপালকে মোটেও হালকাভাবে নিতে চাইছে না নাজমুল শান্তরা। প্রতিপক্ষের স্পিন শক্তিকে মাথায় রেখেই রণকৌশল সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। জুনিয়র সাকিব বলছেন, এই ম্যাচে সব ডিপার্টমেন্টে ছন্দে ফিরে সুপার 8 খেলতে চায় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সব ঠিক থাকার পরও কোথাও কি যেন একটা ঠিক নেই। শান্ত সেই সূক্ষ্ম গড়মিলটাই খুঁজছেন মন দিয়ে। দল জিতেছে, সুপার 8-এও পা দিয়ে রেখেছে, কিন্তু এখনো বিশ্বকাপে নিজের পারফরমেন্সটা যে নড়বড়ে থেকে গেছে। শান্তর চোখ এখন সেই হারানো রঙিন ফর্মে খুঁজে বেড়াচ্ছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দৌড়েই চলেছেন, হাঁপিয়ে উঠছেন। নিজের সেরা ছন্দের খোঁজে তার এই পথ চলা যেন একেবারেই থামছে না। এখন পর্যন্ত 3টা ম্যাচে মাত্র 22 রান করতে পেরেছেন 60 স্ট্রাইক রেটের মতো। অস্ট্রেলিয়া, ভারত কিংবা আফগানিস্তানের বিপক্ষে ক্যাপ্টেন শান্তর ফর্মে ফেরাটা অনেক বেশি জরুরি। শান্ত ভাই খুবই পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে আবার ওনার ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই হার্ডওয়ার্কিং একজন মানুষ। আমি মনে করি আমাদের ন্যাশনাল টিমের কয়েকজন হার্ডওয়ার্কিংয়ের মধ্যে উনি একজন। উনি খুবই ডেডিকেটেড এবং প্যাশনেট একজন মানুষ, এবং উনি ওনার হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে নিজেকে ব্যাক করার জন্য, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে হি ইজ ভেরি ডিটারমাইন্ড এবং সাপোর্টিভ। উই অল অ্যাপ্রিসিয়েট হিম, এবং আমাদের খুব ভালো লাগে ওনার ক্যাপ্টেন্সি, এবং সবাইকে খুব আগলিয়ে গুছিয়ে রাখে উনি, ইভেন অফ দ্য উইকেট, ইন দ্য উইকেট, সব জায়গায়। নেপালের বিপক্ষে ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে ক্যাপ্টেন আসলেও ব্যাট হাতে নেননি। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে যখন হাত ভুলিয়ে উইকেটের চরিত্র বোঝার চেষ্টা করছিলেন, তখন ক্যাপ্টেন স্পিন কোচের সঙ্গে লম্বা মিটিংয়ে। স্পিনাররাই যে সেন্ট ভিনসেন্টে পার্থক্য গড়ে দিতে পারে এই ম্যাচে। প্র্যাকটিস দেখে যেটা মনে হয়েছে, স্পিনার তানভীর ইসলামকেও খেলানোর একটা সুযোগ কিন্তু আছে টিম ম্যানেজমেন্টের, এবং এই সুযোগটা তারা নিতে চায়। প্র্যাকটিসে তানভীর ইসলামকে নিয়ে লম্বা সময় ধরে আসলে কোচিং স্টাফরা কাজ করেছেন, ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই। সুতরাং নেপালের বিপক্ষে বাংলাদেশ দল সেরা একাদশটাই নামাবে, তবে সেখানে টুকটাক পরীক্ষা নিরীক্ষারও কিন্তু একটা সুযোগ থাকছে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। নেপালের বিপক্ষে বাংলাদেশ আসলে ঠিক কী ধরনের গেম প্ল্যান নিয়ে মাঠে নামতে যাচ্ছে, তাদের টার্গেটটা কি তাদের পেতে হবে, সেই বিষয়টা কিছুটা ধারণা পাওয়া গেল নাহিয়ান বিন জসিমের রিপোর্টে। আমরা একটু পরিসংখ্যানের আলোকে কাদের ওপরে ফোকাসটা থাকছে সেটা এক নজরে দেখে নিতে চাই, এবং দেখে নিতে চাই বাংলাদেশ কেন এখনও কমপ্লিটলি নিজেদের সুপার 8টা কনফার্ম করতে পারেনি কেন। প্রথমেই আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই দর্শক, এবং সেই পয়েন্ট টেবিলে দেখতে পাবো বাংলাদেশের অবস্থান 2 নম্বরে রয়েছে ডি গ্রুপে। একেবারে বিশ্বকাপের শুরু থেকে বলা হচ্ছিল এই ডি গ্রুপটাই বিশ্বকাপে হতে যাচ্ছে গ্রুপ অফ ডেথ। অনেক প্রেডিকশনই মেলেনি, কিছু মিলেছে, কিন্তু এই প্রেডিকশনটা অর্থাৎ ডি গ্রুপ যে গ্রুপ অফ ডেথ হতে যাচ্ছে সেটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত। তার কারণটা হচ্ছে অন্য যত গ্রুপ রয়েছে, আমরা জানি যে 20টা দলের এই টি20 ওয়ার্ল্ড কাপ, এবং এই 20টা দলে 4টা গ্রুপে ভাগ হয়ে 5টা দল করে 4টা গ্রুপে খেলেছে, এবং বাকি 3 গ্রুপ কিন্তু তাদের কনফার্ম করে ফেলেছে। টপ 2টো টিম কিন্তু অলরেডি সুপার 8 কনফার্ম করে ফেলেছে একদম গাণিতিক হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত এই গ্রুপটাতে, ডি গ্রুপটাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ রয়েছে 2-এ, 3টা ম্যাচে তারা 2টো জিতেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা 4টা ম্যাচের 4টা জিতেই সবার আগে সুপার 8 কনফার্ম করেছে। কিন্তু বাংলাদেশ যেটা করতে পারেনি, সেটার কারণটা হচ্ছে নেদারল্যান্ডস 3 ম্যাচে কিন্তু একটা জয় নিয়েও তারা এখনো পর্যন্ত দাবিদার। এখন কি হলে বাংলাদেশ সুপার 8 কোনোভাবে মিস করতে পারে? বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে একটু বড় ব্যবধানে হারে, আমরা যদি একেবারে পয়েন্ট টেবিলটা যদি দেখি, বাংলাদেশের পয়েন্ট 4 এবং অন্যদিকে নেদারল্যান্ডসের পয়েন্ট 2। নেদারল্যান্ডস যদি একটু বড় ব্যবধানে জিততে পারে শ্রীলঙ্কার বিপক্ষে, তখন কিন্তু পাশার দানটা উল্টে যেতে পারে, যে সম্ভাবনাটা খুবই ক্ষীণ বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু অঘটন একসঙ্গে 2টো ঘটবে সেটা আসলে কখনোই বলা যায় না। তাই নেপালের বিপক্ষে বাংলাদেশ বেশি ব্যবধানে তো হারবেই না, আমরা প্রত্যাশা করতে পারি যে নেপালের বিপক্ষে ভালোভাবে বাংলাদেশ জিততে পারবে, এবং বাংলাদেশের যে পরিকল্পনাটা সেটা হচ্ছে খুব দুর্দান্ত খেলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ফর্মে ফিরে তারপরে তারা সুপার 8-এ খেলতে যেতে চায়। এই পর্যায়ে বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে দুর্দান্ত খেলতে যায়, সেক্ষেত্রে কারা আসলে ভাইটাল রোলটা প্লে করতে পারে সেই দিকে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই। আমরা যদি ব্যাটসম্যানদের দিকে তাকাই, বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা খুব বেশি অফ ফর্মে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন একজন লিটন দাস। লিটন দাসের আমরা যদি পারফরমেন্স দেখি, এই বিশ্বকাপে 3 ম্যাচে তিনি 46 রান করেছেন, এবং 15.33 গড়ে তার স্ট্রাইক রেটটা 86+, অর্থাৎ খুবই পুয়ার
রেটিং এবং এই জায়গায় লিটন দাস অন অ্যান্ড অফ একেবারে প্রত্যেকটা ম্যাচে যে তিনি রান খরায় ভুগেছেন বিষয়টা এরকম নয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস এবারের বিশ্বকাপে তিনি খেলেছেন, যদিও সেটা স্লো ছিল, কিন্তু বাংলাদেশের জন্য একটা ভাইটাল রোল প্লে করতে পেরেছেন। এবং এই লিটন দাস যদি আলটিমেটলি রানে ফিরতে পারেন, টি-20-র মতো করে ফিরতে পারেন, তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। স্পেশালি পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার 8-এ গিয়ে লিটন দাসের এই সার্ভিসটা বাংলাদেশের খুব বেশি প্রয়োজন হবে। পরবর্তী ব্যাটসম্যান আমরা নাজমুল শান্তর কথা বলছিলাম। ক্যাপ্টেন নাজমুল শান্তকে নিয়ে অনেক আলোচনা। তানজিম সাকিব প্রেস মিটে বলছিলেন যে ক্যাপ্টেন নাজমুল শান্ত প্রচুর পরিশ্রম করছেন। এই বিশ্বকাপে আসলে তার অনেক বেশি পরিশ্রম করার প্রয়োজনও হচ্ছে, তার কারণ 3টা ম্যাচে তিনি মাত্র 22 রান করেছেন। 7.something গড়ে একটা ওয়ার্ল্ড কাপে একজন বিশ্বকাপের ক্যাপ্টেন তিনি রান করছেন, সেটা কিন্তু মোটেও মানা যায় না। এবং একই সঙ্গে তিনি যে স্ট্রাইক রেটটা আমরা দেখতে পাচ্ছি 50-এর কাছাকাছি টি-20-তে স্ট্রাইক রেট নাজমুল হোসেন শান্তর, সেই জায়গা থেকে আসলে শান্তর রানে ফেরাটা অনেক বেশি জরুরি। স্পেশালি যখন নেপালকে পেরিয়ে সুপার 8-এ যাবে বাংলাদেশ, আমরা সেই প্রত্যাশাই আসলে করতে চাই। সেই জায়গায় কিন্তু শান্তর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাকে পালন করতে হবে। ক্যাপ্টেন হিসেবে দলকে নানানভাবে যখন তিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, তখন তার নিজেরও পারফর্ম করাটা জরুরি। এরপরে যদি নেপালের বিপক্ষে বাংলাদেশের ভালো করতে চায়, সেই জায়গায় সবচাইতে বড় বাধা হতে পারেন এই ব্যক্তি, তিনি হচ্ছেন সন্দীপ লামিচানে। সন্দীপ লামিচানের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, লেগ স্পিনের ক্ষেত্রে বাংলাদেশের একটা দুর্বলতা অ্যাক্রস দ্য ফরম্যাট আমরা দেখতে পাই। লামিচানের যদি আমরা টি-20 অ্যানালিসিসটা দেখি, বোলিং অ্যানালিসিসে 53 ম্যাচ খেলে তিনি 98টা উইকেট শিকার করেছেন। ইন্টারন্যাশনাল টি-20-তে প্রায় 100 উইকেট তার, এবং আমরা দেখতে পেয়েছি 12.76 রান দিয়ে, প্রতি 12.76 রান দিয়ে তিনি একটা করে উইকেট শিকার করেছেন ইন্টারন্যাশনাল টি-20-তে। এই বিষয়টা যখন মাথায় থাকবে, নিঃসন্দেহে যে কোনো দেশের জন্যই লামিচানে হয়ে উঠতে পারেন বেশ দুশ্চিন্তার কারণ। এবং লামিচানে ইউএসের যে বিশ্বকাপের যে অংশটা ছিল সেখানে খেলতে পারেননি ভিসা জটিলতার কারণে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে তিনি খেলছেন এবং বাংলাদেশের বিপক্ষে স্পেশালি একটা মিশন নিয়ে নিশ্চয়ই তিনি নামবেন যে নেপালের আসলে কোনো আশা নেই। তারপরও লামিচানের যে স্ট্যাট আমরা দেখতে পাচ্ছি, লামিচানে কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে একটা বড় রকমের বাধা হয়ে দাঁড়াতে চাইবেন। সেটা তিনি কতটা দেখাতে পারেন, নিজের নামের প্রতি অর্থাৎ নিজের এই পরিসংখ্যান, অতীত পরিসংখ্যানের প্রতি কতটা সুবিচার করতে পারেন, সেটাই আসলে এই মুহূর্তে দেখার বিষয়। তো এই ছিল পরিসংখ্যানের আলোকে কারা আসলে বাংলাদেশ ভার্সেস নেপাল ম্যাচে ভাইটাল রোল প্লে করতে পারেন আলটিমেটলি, সেই বিষয় নিয়ে পরিসংখ্যানের আলোকে বিস্তারিত আলোচনা। এরপর যে একটু দেখে নিতে চাই বাংলাদেশ এবং নেপাল ম্যাচটাতে, তো পরিসংখ্যানের বাইরেও অনেক কথা থাকে এবং পরিসংখ্যানকে পেছনে ফেলে নিজেকে প্রমাণ করার মাধ্যমে কিন্তু অনেক ক্রিকেটারই নিজেকে একজন এক্স ফ্যাক্টর হিসেবে তুলে ধরতে পারেন। বাংলাদেশ এবং নেপাল ম্যাচে বাংলাদেশের এক্স ফ্যাক্টর কে হতে পারেন, সেই বিষয় নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে চাই, আমরা যদি প্রথমেই দেখে নিতে চাই বাংলাদেশ এবং নেপাল ম্যাচের এক্স ফ্যাক্টর, এবং প্রথমত মুস্তাফিজকে নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করার প্রয়োজন নেই। আমরা জানি যে তিনি একটু স্পিনিং ট্র্যাকে তার পেস বলটা ভালো করতে পারেন, তার স্লোয়ার এবং কাটারগুলো অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠতে পারে। এবারের ওয়ার্ল্ড কাপেও যেহেতু পেসাররা ভালো করেছেন, সেই জায়গা থেকে মুস্তাফিজের কাছ থেকে বাড়তি একটা প্রত্যাশা থাকবে। এবং মুস্তাফিজুর রহমান আমরা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড কাপের মতন আসরগুলোতে কিংবা আইপিএলের যে বিষয়গুলো নিয়ে, যে অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন, সেই জায়গায় কিন্তু বড় বড় ব্যাটসম্যানের বিপক্ষে কিভাবে প্ল্যানিং করে মুস্তাফিজ নিজের প্ল্যানিং দিয়ে উইকেটে এবং ফিল্ডিং সাজিয়ে তারপরে বোলিং প্ল্যানটা এক্সিকিউট করার যে বিষয়টা, সেটা যদি মুস্তাফিজ করতে পারেন, তাহলে কিন্তু শুধুমাত্র নেপালের বিপক্ষে নয়, পরবর্তীতে সুপার 8-এ এই মুস্তাফিজ যত বড় দলের বিপক্ষে খেলুন না কেন একজন এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। আমরা পরবর্তীতে যে বিষয়টা বাংলাদেশের এক্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে পারি, তিনি হচ্ছেন রিশাদ হোসেন। এবং আমরা যে বিষয়টা নিয়ে আরও বিস্তারিত এর পরবর্তীতে আলোচনা করব, রিশাদ হোসেন লেগ স্পিনারই শুধু নন, আমরা জানি যে রিশাদ হোসেন কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে যেভাবে বল ঘুরিয়েছেন, তার বলটা টার্ন করছে। মুশতাক আহমেদের অধীনে তিনি এই মুহূর্তে কাজ করছেন এবং এবারের বিশ্বকাপে যত স্পিনার রয়েছেন, এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তার বলটাই স্পিনারদের মধ্যে সবচাইতে বেশি টার্ন করেছে, যেই বিষয়টা এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনেক আশাবাদী হওয়ার মতো ব্যাপার। এবং তার এই ফর্মটা যদি তিনি আরও ডেভেলপ করতে পারেন, সামনে নিশ্চয়ই এই নেপালের বিপক্ষে সহ বাকি বড় যে ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তো মোটামুটি এই ছিল রিশাদ হোসেন সহ অন্যান্য যারা এক্স ফ্যাক্টর রয়েছেন এবং ভাইটাল রোল প্লে করতে পারেন নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে, সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। দর্শক, রিশাদ হোসেন এবং এর পরবর্তীতে যে লেগ স্পিনারে আমরা কথা বলছিলাম সন্দীপ লামিচানে, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে তার আগে একটু প্রতিবেদন দেখে আসতে চাই।
রাত পোহালে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ 2007-এর পর আবারও সুপার 8-এ খেলার হাতছানি। দুই দলের লড়াই তো আছেই, কিন্তু সবকিছু ছাপিয়ে আলোচনায় দুই লেগ স্পিনারের লড়াই। রিশাদ হোসেন বনাম সন্দীপ লামিচানে কে হবেন সেরা? ক্যারিয়ারে রিশাদকে পেছনে ফেললেও চলতি বিশ্বকাপে রিশাদের ধারে কাছে নেই নেপালের তারকা এই স্পিনার। অন্যদিকে 5 বছর আগে সাকিবও লামিচানেকে নিয়েছিলেন এক হাত। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। অর্থের বিনিময়ে ব্যাটিং নয়, শুধু পারফরম্যান্সের বিচারে যদি বাজি ধরতে হয় তাহলে কাকে এগিয়ে রাখবেন? সন্দীপ লামিচানে নাকি রিশাদ হোসেনকে? দুই লেগ স্পিনার, একজন ছোট দেশের বড় তারকার তকমা পেয়ে এরই মধ্যে সুপারহিট, আরেকজন স্রোতের বিপরীতে সুযোগ পেয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। বিশ্বকাপে বাংলাদেশ আর নেপাল ম্যাচের আড়ালে তাই উত্তেজনা ছড়াচ্ছে রিশাদ আর লামিচানের দ্বৈরথ। সাউথ আফ্রিকার বিপক্ষে 4.5 ইকোনমিতে বল করে লামিচানে দিয়েছেন মোটে 19 রান। তবে ওর 11 ডটে এই ম্যাচের মোমেন্টাম পেয়েছিল নেপাল। ম্যাচ হারলেও তাই লামিচানে ছিলেন বেশ সফল। অন্যদিকে রিশাদ কিংসটাউনে বলের ঘূর্ণি তুলে একাই শিকার করেছেন 3 উইকেট। নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ব্যাটিং এর পর রিশাদের বোলিংটাই ছিল টাইগারদের জন্য টার্নিং পয়েন্ট। লামিচানের জন্য এবারের বিশ্বকাপের শুরুটা ছিল আপসেটে ভরা। যুক্তরাষ্ট্রের ভিসা পরপর 2 বার প্রত্যাখ্যান হওয়ায় মিস করেছেন নেদারল্যান্ডস ও সাউথ আফ্রিকা ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজে খেলা শুরু হতেই লামিচানে দলের সাথে যোগ দিয়ে বাড়িয়েছেন টিম স্ট্রেংথ। 6 বছরের টি-20 ক্যারিয়ারে 53 ম্যাচে 98 উইকেট নেওয়া এই লেগির বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আছে বেশ ভালো ধারণা। লামিচানের মতো রিশাদের ক্যারিয়ার লম্বা না হলেও এই লেগি এবারের বিশ্বকাপে ফেলে দিয়েছেন শোরগোল। 3.6 ডিগ্রিতে বল ঘুরিয়ে পেছনে ফেলেছেন নেদারল্যান্ডসের টিম প্রিঙ্গেল, পাকিস্তানের শাদাব খান আর যুক্তরাষ্ট্রের হারমিত সিংকে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা। সাউথ আফ্রিকার বিপক্ষে 1 উইকেট। রিশাদ যুক্তরাষ্ট্র পর্বে ছিলেন অপ্রতিরোধ্য। সাকিব থেকে শান্ত সবাই রিশাদের বোলিংয়ে টোটালি মুগ্ধ। এখন দেখার অপেক্ষা ফেস টু ফেসে লামিচানেকে কিভাবে মাত দেন রিশাদ। পার্থ বণিক, 71। লামিচানে ভার্সেস রিশাদ হোসেন কে হতে যাচ্ছেন নেপাল ভার্সেস বাংলাদেশ ম্যাচের সেরা, এবং একই সাথে কে আসলে আলটিমেটলি দিন শেষে ফ্রুটফুল একটা ভূমিকা পালন করবেন, ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে উঠবেন, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু যুক্ত হচ্ছেন। আনোয়ারুল ইকবাল মিতু, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। আমরা দেখছিলাম পার্থ বণিকের রিপোর্টটা, এবং আমরা জানি যে লেগ স্পিনে বাংলাদেশের ব্যাটারদের একটু বাড়তি দুর্বলতা দেখা যায়। সেই দুর্বলতাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা কতটা কাটিয়ে উঠেছেন রিসেন্টে? ধন্যবাদ এবং 71-এর সমস্ত ক্রীড়ামোদীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এতক্ষণ ধরে আপনার রিপোর্টটা অনেক মনোযোগ সহকারে শুনছিলাম। দেখেন, একটা কথা বলি, আগে এখান থেকে আসি। লামিচানে কিন্তু 4 ওভারের বেশি বল করতে পারবেন, 1। 2, লামিচানে ইজ আ ভেরি গুড বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা কিন্তু রশিদ খান থেকে শুরু করে এমন কোনো বলার নেই, সবাইকে কিন্তু খেলেছে। প্লাস যেটা আমাদের এখন বাড়তি সুবিধা, এই যে রিশাদ হোসেনের কথা আমরা বলছি, সেও তো লেগি এবং তার সাথেও তো আমাদের ব্যাটসম্যানরা প্র্যাকটিস করছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সেটা হচ্ছে সেন্ট ভিনসেন্টের পিচটা আসলে কিভাবে ব্যবহার করবে, সেইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যেমন আমি আজকে আপনার রিপোর্টের মাধ্যমেই শুনতে পারলাম যে তানভীর ইসলামকেও খেলানো হতে পারে। তাহলে কার বদলে? কারণ আমাদের যে পেস অ্যাটাকটা ছিল এতদিন, যারা এই টিমটাকে একদম সুন্দরভাবে এগিয়ে নিয়ে আসছে, এখন তানভীরের ইনক্লুশনে কে বাদ পড়বে সেটা কিন্তু খুব ভাইটাল। এবং সেই জায়গায় যদি আপনার কোনো বোলারকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু একটু বিপদ হবে। এই কারণে মানে আপনার আমার পেস অ্যাটাকটা যেটা আছে, এই যে আপনার তাসকিন, মুস্তাফিজুর এবং আমাদের সাকিব, এদেরকে এখন সরানো কিন্তু একবারেই ঠিক হবে না। ইয়েস, আপনি এক জায়গায় চিন্তা করতে পারেন, জাকির যদি খেলে সেই জায়গাটাতে আপনি খেলাতে পারেন। কারণ এক নেপালকে নিয়ে আমি কিন্তু একা লামিচানেকে নিয়ে চিন্তা করতে রাজি না। ইয়েস, কোন দলকে আমি ছোট করে দেখতে চাই না। তারপরেও যে হাইপটা আমরা তুলছি, আমি তো সম্পূর্ণভাবে আশাবাদী যে বাংলাদেশ খুব, দেখেন আমি কিন্তু কঠোর সমালোচনা করি সব সময়, বাট এখন যেই পর্যায়ে বাংলাদেশ পৌঁছে গেছে সেখানে আমি মনে করি না, ইয়েস
একটা সমস্যা হবে, সেটা হচ্ছে নেপাল হলো ফ্রি ফ্লো খেলবে। কারণ কি, ওদের জিতলেও কোনো লাভ নেই, হারলেও কিন্তু কোনো লাভ নেই। কিন্তু বাংলাদেশের যেটা হচ্ছে যে সেটা হচ্ছে প্রেসারটা একেবারেই না নেওয়া। এই যে আমি শুনলাম আপনার রিপোর্টের মাধ্যমে যে আপনার শান্ত অনেক পরিশ্রম করছে, পরিশ্রমের এখন প্রয়োজন না, এখন হচ্ছে মনস্তাত্ত্বিক ভাবে স্ট্রং হওয়া, যে আগের খেলাগুলো ভুলে যেতে হবে টোটালি, বোথ লিটন দাস এবং আপনার শান্তর। তবে একটা জিনিস, লিটন দাস কিন্তু গত খেলায় যে আউটটা হয়েছে, যে ক্যাচটা ওনার নেওয়া হয়েছে, আমি শিওর যে এইবারের ওয়ার্ল্ড কাপে টপ 5 ক্যাচের মধ্যে ওইটা কিন্তু একটা লিটন দাস, থাকবে। অর্থাৎ লিটন দাস যে অন অ্যান্ড অফ আমরা বলছি, আলটিমেটলি পরিসংখ্যানের খাতায় খুব ভালো তিনি ব্যাটিং করেছেন সেটা বলা না গেলেও তার প্রতি আলাদাভাবে আশাবাদী হতে পারি আমরা, কারণ তিনি রানে যে ফিরছেন না বিষয়টা এরকম নয়। কিন্তু নেপালের বিপক্ষে যে বাংলাদেশের যে গেম প্ল্যানটা, খুবই সহজ সমীকরণ দিয়ে বাংলাদেশ সুপার 8টা কনফার্ম করতে পারে, এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা একটু বড় ব্যবধানে জিততে চায়, আত্মবিশ্বাসটা গেইন করা, তাতে নাম্বার 1 আসবে। এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ নিজেদের যে মোমেন্টামটা সেটা সুপার 8-এ কন্টিনিউ করতে চায়। সেক্ষেত্রে বাংলাদেশের এই গেম প্ল্যানটা কেমন হওয়া উচিত? অর্থাৎ তারা কি তাদের সেই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে যেটা দিয়ে তারা ম্যাচ জিতেছে, এবং সেই মোমেন্টামটা কন্টিনিউ করতে চাইবে? ওই যে আমি বললাম, অবশ্যই দেখেন বড় ব্যবধানের তো জিতার প্রয়োজন নেই। এই বড় ব্যবধান ছোট ব্যবধান করতে গিয়ে আমাদের যাতে পারফরমেন্সটার মধ্যে কোনো হ্যাম্পার না হয়, আমরা ব্যাটিং এর সময় ব্যাটিং এ কনসেন্ট্রেশন দিব, এবং আমার বোলাররা এতদিন যে বল করেছে তারা যেন আবার খারাপ না করে, তাদের সেই কথাটা মাথায় রেখে তাদের পূর্ণ শক্তি দিয়ে বোলিংটা করানো উচিত। আচ্ছা, এই খেলাটা এমন একটা দাঁড়িয়েছে যে বাংলাদেশকে 34 রানসে, আমি যতটুকু জানি, যদি ভুল না করি আপনি রেকটিফাই করবেন, 34 রানে হারতে হবে, এবং সেই ক্ষেত্রে আবার গিয়ে আপনার সাউথ আফ্রিকাকে 18 রানে হারতে হবে। দিস ইজ টু মাচ। আমরা এইদিকে না যাই, আমরা মনে করছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, যে আমরা অসম্ভব ভালোভাবেই কিন্তু নেপালের সাথে জিতবো। এটার মানে এই না যে আমি নেপালকে খাটো করে দেখবো, তা না। আমরা যেটা বেশি চিন্তিত হয়ে গেছি সেটা হচ্ছে নেপাল সাউথ আফ্রিকার সাথে 1 রানে হেরেছে, এবং লামিচানে, আমি আবারও বলি, লামিচানে বাংলাদেশে কিন্তু বিপিএলও খেলেছে, যথেষ্ট ভাবে মার খেয়েছে অনেক, আমি সামনেই দেখেছি, কারণ উনি খুবই ভালো বলার, এতে কোনো ডাউট নাই। বাট ওই একটা লামিচানেকে না চিন্তা করে আমরা ওদের অন্যান্য বলার কেমন বল করে, তারা কি, সেটাও দেখতে হবে, এবং ওদের ব্যাটসম্যানের আপনার দুর্বল জায়গাগুলো কোনগুলো সেগুলোই চিন্তা করা ভালো, কারণ ইট ইজ আ টিম গেম, নট অনলি লামিচানে। এবং আমি মনে করি যে দেখেন, আমি একটু ঘুরিয়ে বলি, এই যে গ্রুপটা একটু আগে আপনারা ডেথ গ্রুপ বললেন, আসলে এটা ডেথ গ্রুপ কি? যদি বাংলাদেশ আপনার ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের গ্রুপে পড়তো তাহলে কি হতো? আসলে যেহেতু এটা আজকে লাস্ট খেলা, মানে এই গ্রুপের লাস্ট খেলা, এবং লাস্ট টিমটা আজকে আপনার ফাইনাল হবে, তাতেই আমরা একটু চিন্তিত হয়ে উঠেছি যে আমাদের পাটা দিয়েও আবার দিতে পারছি না। মানে যদি আমরা সাউথ আফ্রিকার সাথে জিততাম, আজকে এই টপিকস নিয়ে হয়তো বা কথাও হতো না। তো ইনশাল্লাহ যেইভাবে বাংলাদেশ টিম 1-2 ছাড়া অন্যরা কিন্তু ভালোই ছন্দে ফিরেছে, সেই ছন্দটা ধরে রেখে আমরা যদি আগাই, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশ খুব ভালোভাবেই জিতবে। নিঃসন্দেহে আমরা আসলে সেই প্রত্যাশা করতে চাই বাংলাদেশ দারুণভাবে জিতবে, এবং আপনি যেটা বলছিলেন যে ফর্মে ফেরার একটা ব্যাপার রয়েছে, সেই ফর্মে মোটামুটি বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারই ফিরেছেন। আমরা প্রত্যাশা করতে চাইব নিশ্চয়ই নেপালের বিপক্ষে, যেহেতু প্রতিপক্ষ হিসেবে তারা খুব একটা শক্তিশালী নয়, সেই জায়গায় নিশ্চয়ই নিজেদের সঠিক যে সামর্থ্যটা রয়েছে সেটা তারা প্রদর্শন করতে পারবেন, এবং সেই মোমেন্টামটা সুপার 8-এ ক্যারি করতে পারবেন। আনোয়ার ইকবাল মিতু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ক্রিকেট কার্নিভালে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ক্রীড়া বিশ্লেষক আনোয়ার ইকবাল মিতুর সঙ্গে আলোচনা করছিলাম নেপাল বাংলাদেশ ম্যাচ নিয়ে। নেপাল এবং বাংলাদেশ ম্যাচের মধ্যে আসলে কারা এগিয়ে রয়েছে, কোন জায়গাগুলোতে ভাইটাল রোল প্লে করতে পারেন, কাদের অবস্থান, অর্থাৎ বাংলাদেশ দলের কার অবস্থানটা কোথায়, কার রোলটা কি, সেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এবং একই সঙ্গে লামিচানে এবং রিশাদ হোসেন, দুজন যে লেগ স্পিনার রয়েছেন, তাদের পারফরমেন্স কেমন হতে পারে সে বিষয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল। বিস্তারিত